where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং স্টুডেন্ট, আমি আশিস কুমার বসাক, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং বায়োলজি শিক্ষক, অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন। আমি এর আগে তোমাদের ক্লাস 12-এর ক্লাস নিয়েছি, আজকেও ক্লাস 12-এর ক্লাস নিব। এর আগের দিন আমরা যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তার নাম মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এর আমরা কিছুটা অংশ পড়িয়েছিলাম ডিএনএ প্যাকেজিং পর্যন্ত। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আজকের আমাদের আলোচ্য বিষয় বা টপিক হলো সেন্ট্রাল ডগমা। প্রথমে তোমাদের সিলেবাসে যেটুকু আছে আমরা সেইটুকুই পড়াবো, কেননা তোমরা জানো জেনেটিক্স একটা ভাস্ট বিষয় এবং এখানে ডিটেল পড়াতে গেলে প্রচুর সময় লাগবে। জেনেটিক্স পড়াতেই 1-2 মাস চলে যায়, কিন্তু আমাদের অল্প সময়ে শেষ করতে হবে। তোমরা স্কুলে যেতে পারছো না, মালদা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থার মাধ্যমে তোমাদের সিলেবাসটা শেষ করে দিতে হবে। তো সেই জন্য আমরা যতটা পারছি তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড পড়ানোটাই পড়াচ্ছি। সেন্ট্রাল ডগমা পড়াবো, রেপ্লিকেশন পড়াবো, ট্রান্সক্রিপশন পড়াবো, ট্রান্সলেশন পড়াবো, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন পড়াবো। তবুও এই চ্যাপ্টারে কিছু অংশ হয়তো থেকে যাবে, আমি পরের ক্লাসে তোমাদের চেষ্টা করব শেষ করে দেওয়ার। আজকের প্রথম আলোচ্য বিষয় সেন্ট্রাল ডগমা, আণবিক জীববিদ্যার কেন্দ্রীয় মতবাদ। বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক এটা আবিষ্কার করেছিলেন। কিভাবে? অর্থাৎ আমাদের কোষের মধ্যে যে ডিএনএর বার্তাগুলো কিভাবে পৌঁছায় বা ট্রান্সফার হয়। আমরা জানি যে ডিএনএ আমাদের জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। কিসের মাধ্যমে প্রকাশ করে আমরা আগের দিন পড়েছি, তোমাদেরকে জানিয়েছি। ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল আমি জানিয়েছি। ডিএনএ কোষের মধ্যে প্রোটিন তৈরি করে। এই প্রোটিন হচ্ছে বার্তা, ডিএনএর বার্তা নিয়ে যায়। এই প্রোটিনের মাধ্যমে এনজাইম তৈরি হয়। এনজাইম কোষের সামগ্রিক ক্রিয়া বিক্রিয়া ঘটানোর মাধ্যমে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে। বিভিন্ন রকমের ব্যতিক্রম আছে। তো ডিএনএ যে প্রোটিন তৈরি করে এটা আণবিক বার্তা কোষের মধ্যে কিভাবে দেয়, সেটাই আণবিক জীববিদ্যার কেন্দ্রীয় মতামত। ফ্রান্সিস ক্রিক এর আবিষ্কার করেছিলেন। দেখা যাক। প্রথমে এটা ফ্লো অফ ইনফরমেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি, ফ্লো অফ চার্টের মাধ্যমে ইনফরমেশনটা দেখাচ্ছি। প্রথমে ডিএনএ তৈরি করে, তারপরে ডিএনএ আরএনএ তৈরি করে। তোমরা জানো 3 রকমের আরএনএ আছে, আরআরএনএ, এমআরএনএ এবং টিআরএনএ। এবং ফাইনালি আরএনএ প্রোটিন তৈরি করে। আরএনএ কখনো ডাইরেক্ট এনজাইম তৈরি করে না, সেই জন্য পূর্ববর্তী একটা ভুল ধারণা ছিল বিজ্ঞানীদের। তখনকার সময়ে সেটাই সঠিক ছিল। একটা জিন, ডিএনএর যে অংশ কার্যকরী বার্তা কোষের প্রকাশ করে সেটা একটা জিন। একটা এনজাইম তৈরি করে বলে আগের ধারণা ছিল, কনসেপশন ছিল 1 জিন 1 এনজাইম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন না, জিন কখনো বা ডিএনএ কখনো এনজাইম সরাসরি তৈরি করে না, পলিপেপটাইড তৈরি করে। প্রোটিনকে আমরা পলিপেপটাইড বলি। স্ট্রাকচারালি পলিপেপটাইড, ফাংশনালি এটাকে প্রোটিন বলা হয়। ইটস এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তোমরা জানো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড
মিলে একটা পলিপেপটাইড তৈরি হয় এবং সেই পলিপেপটাইডটা ফাংশনাল প্রোটিন হিসাবে ব্যবহৃত হয়। তো সেই প্রোটিন যখন দেখলো বিজ্ঞানীরা বুঝে নিল এটা প্রোটিনই তৈরি করে, তখন সেই কনসেপশনটা পাল্টিয়ে এই বার্তাটা হলো ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড কনসেপ্ট। এটা হচ্ছে একটা ফ্লো অফ ইনফরমেশন, সেই আণবিক বার্তা যেটা পৌঁছাচ্ছে ডিএনএ থেকে প্রোটিনের মধ্যে, সেই ফ্লো অফ ইনফরমেশন। কিছুদিন পর এই বার্তাটা একটু চেঞ্জ হয়, এই ফ্লো অফ ইনফরমেশনটা বা কেন্দ্রীয় মতবাদটা একটু চেঞ্জ হয়। কারণ দেখা যাচ্ছে যে আরএনএ কন্টেনিং ভাইরাস এবং রেট্রোভাইরাসের ক্ষেত্রে প্রথম আবিষ্কার হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে ডিএনএ নাই। তাহলে ডিএনএ নাই, কে আরএনএ তৈরি করবে? কারণ ওই ভাইরাসটা হচ্ছে আরএনএ কন্টেনিং ভাইরাস। তখন তিনি এই মতবাদটা একটু ঘুরিয়ে দিলেন, আরএনএ প্রথমে ডিএনএ তৈরি করবে, এই প্রক্রিয়ার নাম রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এই প্রক্রিয়াতে একটা প্রয়োজনীয় উৎসেচক ব্যবহৃত হয়, তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আর প্রক্রিয়াটার নাম এই পদ্ধতিটার নাম রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের মাধ্যমে আরএনএটা ডিএনএতে কনভার্ট হয়। তারপরে ডিএনএ আরএনএ তৈরি করে এবং আরএনএ প্রোটিন তৈরি করে। এই ফ্লো অফ ইনফরমেশনের প্রত্যেকটি ধাপ, যেমন এই ধাপটা হচ্ছে রেপ্লিকেশন, এই ধাপটাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এই পর্যায়কে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার এই ধাপটাকে বলা হয় ট্রান্সলেশন। এই পর্যায়ে এই ফ্লো অফ ইনফরমেশান এইভাবে ডিএনএ থেকে প্রোটিনের মধ্যে যায়, প্রোটিন থেকে উৎসেচক তৈরি হয়, তারপরে কোষের কার্যকারিতা সম্পন্ন হয়। এবার আমরা কিন্তু শুরু করব প্রথম ধাপটা, যেটা হচ্ছে রেপ্লিকেশন। সেই রেপ্লিকেশন ধাপটা আমরা শুরু করব। আমরা তাহলে প্রথমেই সেন্ট্রাল ডগমার রেপ্লিকেশন অংশটা পড়ব। ডিএনএ রেপ্লিকেশন কথাটির অর্থ হচ্ছে একটা ডিএনএ থেকে, একটা মাতৃ ডিএনএ থেকে দুটো অপত্য ডিএনএ সৃষ্টি প্রক্রিয়া। আমি এটা ছকের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি বা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই একটা মাতৃ ডিএনএ, এই মাতৃ ডিএনএ দুটো অপত্য ডিএনএ তৈরি করবে। এই দুটো অপত্য ডিএনএ কীরকম হবে সে বিষয়ে একটা প্রথমে মতভেদ হয়েছিল। সেই জন্য আমি দেখো এর কতগুলো বৈশিষ্ট্য বা ধর্ম কতগুলো আছে সেগুলো আমি লিখে দিয়েছি। ডিএনএ রেপ্লিকেশন ইজ এ সেমি কনজারভেটিভ টাইপ। আরও দুটো ধারণা আছে, ডিএনএ রেপ্লিকেশন ইজ এ কনজারভেটিভ টাইপ, ডিএনএ রেপ্লিকেশন ইজ এ ডিসপারসিভ টাইপ। এই দুটো ধারণা আমরা এখন চলে না, কারণ ডিএনএ রেপ্লিকেশন কনজারভেটিভ এই ধারণার অর্থটা কি? দুটো মাতৃ ডিএনএ স্ট্র্যান্ডই ধরলাম, দুটো মাতৃ ডিএনএ স্ট্র্যান্ড যখন নতুন অপত্যের ডিএনএ তৈরি করবে, তার একটি স্ট্র্যান্ড থাকবে মাতৃ আর একটি হবে নতুন নিউলি ফর্মড স্ট্র্যান্ড। ঠিক এখানেও তাই, এই ডিএনএ অপত্য ডিএনএ একটি মাতৃ স্ট্র্যান্ড পাবে, একটি নিউলি ফর্ম স্ট্র্যান্ড হবে। এই কনসেপ্টটাকে বলা হয় সেমি কনজারভেটিভ টাইপ। বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল, এটা আমি ওই পরীক্ষাটা আমি দিতে পারছি না, অনেক সময় লাগবে। বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল N15 ব্যবহার করে, আইসোটোপ, নাইট্রোজেনের আইসোটোপ ব্যবহার করে প্রথমে একটা ডিএনএ পুরো নাইট্রোজেন 15-এর মধ্যে গ্রো করালো, তার সমস্ত নাইট্রোজেন বেস N15 হলো। তারপরে সেটা N14-এর মধ্যে গ্রো করিয়ে দেখা যাচ্ছে যার 50%। এইভাবে অনেক রকমের রেশিও আছে, আমি সোজা রেশিওটা বলছি যে তার স্ট্যান্ডে দেখা যাচ্ছে 50% N15, 15%, 50% N14। তখন প্রমাণিত হয় একটি মাতৃ স্ট্যান্ড হুবহু থাকে আর একটি অপত্য স্ট্যান্ড তৈরি হয়। একটি মাতৃ স্ট্যান্ড হুবহু থাকে, একটি অপত্য স্ট্যান্ড তৈরি হয়। এটাকে সেমি কনজারভেটিভ টাইপ অফ রেপ্লিকেশন বলা হয়। কনজারভেটিভ টাইপের রেপ্লিকেশনটা হচ্ছে এই স্ট্যান্ড হুবহু একই থাকবে
এখান থেকে আরেকটি নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, দ্বিতন্ত্রী ডিএনএ নতুন তৈরি হবে, কিন্তু সেটা এখন অচল হয়ে গেছে। ডিএনএ রেপ্লিকেশন বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল কথাটির অর্থ হচ্ছে এটা দুদিক থেকে শুরু হয়। অর্থাৎ এটা যদি 3' হয়, এটা 5', এটা 3' হলে এটা 5', এই বিষয়ে আমি আগের ক্লাসে জানিয়েছি। তাহলে বাই ডিরেকশন মানে দুটো হবে, একটা এই দিক থেকে হবে, একটা দুটো স্ট্যান্ডের দুদিক থেকে হবে। যে স্ট্যান্ড এইভাবে প্রথমে শুরু হয়, যেটা সম্মুখমুখী, সেটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। এবং একটু পরে অপরটি থেকে শুরু হয়, সেটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড। আমি একে বোঝাচ্ছি, সেই জন্যই বলা হয় এটাকে বাই ডিরেকশনাল। এবং সেটা সবসময় 5' প্রান্ত থেকে 3' প্রান্তর দিকে যাবে, যে দিক থেকেই যাক। এই দিক গেলেও 5' প্রান্ত হবে, নতুন যে অপত্য ডিএনএ তার 5' থেকে 3' দিকে যাবে, ওই দিক থেকেও আসলে 5' থেকে 3' দিকে আসবে। ডিএনএ রেপ্লিকেশন সেমি কন্টিনিউয়াস, অর্থাৎ লিডিং স্ট্যান্ডে টানা কন্টিনিউয়াসলি ডিএনএ রেপ্লিকেশন হবে। ল্যাগিং স্ট্যান্ডে কিন্তু থেমে থেমে বা ডিসকন্টিনিউয়াসলি হবে, অবিচ্ছিন্নভাবে হবে না, বিচ্ছিন্নভাবে হবে। তাই দুটো স্ট্যান্ডে দুরকম হওয়াতে এটাকে বলে সেমি ডিসকন্টিনিউয়াস। এটাকে বলে সেমি ডিসকন্টিনিউয়াস। ডিএনএ রেপ্লিকেশন যে কোনো একটা জায়গা থেকে শুরু হবে, সেই জায়গাটার নাম রেপ্লিকন, এবং সেখানে একটা ইনিশিয়েশন সাইট আছে। সেই ইনিশিয়েশন সাইট সাধারণত, এটা তোমরা জানো যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দু ধরনের জীব আমাদের পৃথিবীতে আছে। প্রোক্যারিওটিকের প্রক্রিয়াটা একটু সরল, ইউক্যারিওটিকের প্রক্রিয়াটা একটু জটিল। তো বিজ্ঞানীরা আমাদের বইয়ে ম্যাক্সিমাম যে আলোচনাগুলো দেওয়া আছে বা করা আছে, সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক জীবের জন্যই করা আছে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমি সেটা কিছু বিশেষভাবে বলে দেবো। যেমন এই রেপ্লিকন একটা, অর্থাৎ ইনিশিয়েশন সাইট প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অনেকগুলো থাকে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে একটাই হবে, এবং সেটা সাধারণত অরিক বলা হয়। এই ইনিশিয়েশন সাইটটাকে অরিক বলা হয়। এটি বেশি থাকে, এখানে এটি বেশি থাকে, এই জন্য এটাকে অরিক, এবং এই সাইটটাকে নাম অরিক বলা হয়। ডিএনএ রেপ্লিকেশনের জন্য অনেক এনজাইম দিয়েছি, অনেক এনজাইম আছে, আমি এনজাইম কথাটা লিখেছি, প্রচুর এনজাইম প্রয়োজন হয়। ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ অনেক রকমের হয়। ডিএনএ পলিমারেজ 3টা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে তৈরি করে। ডিএনএ পলিমারেজ 1 আছে, কনবার্গ যেটা আবিষ্কার করেছিলেন, সেটা বিভিন্ন রিপেয়ারিংয়ের কাজ, অর্থাৎ আরএনএ প্রাইমার যখন সরে যাবে, আমি বলছি সেটা একটু পরে। অর্থাৎ এখানে ডিএনএ পলিমারেজ 3টা মোর অ্যাক্টিভ। ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে আনউইন্ডিং, অর্থাৎ ওর যে উইন করা থাকে, মানে পেঁচানো থাকে, ওটাকে আনউইন করতে গেলে অনেকগুলো এনজাইম প্রয়োজন হয়। তার জন্য প্রধান এনজাইম গাইরেজ বা ট্রোপো আইসোমারেজ। গাইরেজ বা ট্রোপো আইসোমারেজ। এছাড়া ওর যে দুটো তন্ত্রীর মধ্যে যে বন্ড থাকে, এই বন্ডগুলোকে খুলতে হয়। এই বন্ডগুলোকে খোলে কে না, হেলিকেজ। তো ডিএনএ পলিমারেজ একটা নতুনভাবে শুরু করতে পারে না, একটা ফাঁকা জায়গায়, ব্ল্যাঙ্ক স্পেসে এরকমভাবে ডিএনএ তৈরি করতে পারে না। সেই জন্য দরকার একটা আরএনএ প্রাইমার। 8 থেকে 9 নিউক্লিওটাইড সম্পন্ন একটা আরএনএ প্রাইমার প্রয়োজন হয়। প্রাইমেজ নামক এনজাইম এই আরএনএ প্রাইমার তৈরি করে। এছাড়া আরও অনেক এনজাইম লাগবে, দেখবে এসএসবি প্রোটিন নামে একটা এনজাইম আছে, সেটাও লাগবে। এছাড়া কি লাগবে, অর্থাৎ তার র মেটেরিয়াল, কাঁচা মাল, এগুলো তো সব আমরা বৈশিষ্ট্য বললাম। এবার প্রয়োজনীয় উপাদান কি, কাঁচা মাল লাগবে। অর্থাৎ একটা নিউক্লিওটাইড গঠনের জন্য ফসফরিক অ্যাসিড লাগবে, সুগার লাগবে, নিউক্লিওটাইড সিকোয়েন্স লাগবে, এছাড়া এই এনজাইমগুলো তো লাগবেই। এইভাবে এবার আমরা দেখব কি করে ডিএনএ রেপ্লিকেশনটা সম্পন্ন হয়। তাহলে এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা, এটা আমরা দেখালাম। এখানে কি করে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, প্রথমে এর যে পেঁচানোটা, এই পেঁচানোটা খুলবে, যেটাকে আমরা আনউইন্ড বলি।
এবং ইনিশিয়েশন সাইট, ওর যে একটা জায়গা রেপ্লিকন ইউনিট যেখান থেকে শুরু হয় তার একটা ইনিশিয়েশন সাইট থাকে, সেই ইনিশিয়েশন সাইটে খোলে। এটা আমি পরে দেখাচ্ছি, আগে এইরকমভাবে এই দেখতে পাচ্ছ নিচ থেকে খুলে গেল, এরকমভাবে নিচ থেকে খোলে না। ইউক্যারিওটের ক্ষেত্রে কোনো একটা ইউক্যারিওটকে তোমরা জানো একটু গোলাকৃতির ডিএনএ, কোনো একটা জায়গায় খোলে এবং সেখানে রেপ্লিকেশন বাবল তৈরি করে। এই রেপ্লিকেশন বাবল এবার যদি দুই দিক থেকে ধরা হয় তাহলে এটা অর্ধেক অংশ একটা ওয়াই ফর্ক, এই ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি হয়। এই ফর্কটা আমি দেখিয়েছি, অর্থাৎ এর অংশ একটা অংশ খুলে গিয়ে এরকম রেপ্লিকেশন বাবল তৈরি করেছে এবং ফর্ক হয়েছে। ইউক্যারিওটের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় এরকমভাবে রেপ্লিকান ইউনিট আছে, প্রোক্যারিওটের ক্ষেত্রে একটি জায়গায় আছে, তোমাদেরকে বলেছি আমি। এবার কি হচ্ছে, এখানে তো সিকোয়েন্স, বেস সিকোয়েন্স ছিল, নিউক্লিওটাইড সিকোয়েন্স ছিল, আমি সেটা একটু দেখিয়ে দিই। এখানে এ থাকলে এখানে টি ছিল, এখানে টি থাকলে এখানে এ ছিল, এখানে জি থাকলে এখানে সি ছিল, এখানে সি থাকলে এখানে জি ছিল, এখানে টি থাকলে এখানে এ ছিল, এইরকম। তাহলে গাইরেজ বা ট্রোপো আইসোমেরেজ আনউইন্ডিংটা খুলে সোজা করে দিয়েছে, কিন্তু আবার আনউইন্ডিং হয়ে যাবে। সেই জন্য এই বন্ডগুলোকে খুলতে হবে। হেলিকেজ নামক উৎসেচক, এই হেলিকেজ যে উৎসেচকটা আছে সেই হেলিকেজ বন্ডিংগুলো খুলে দিয়েছে। খুলে দিলেই হবে না, আবার বন্ড করে যেতে পারে, কারণ ডিএনএ স্ট্রাকচার খুব স্থায়ী। সেই জন্য একটা বিশেষ প্রোটিন আমি একটু আগে লিখে রেখেছিলাম, এসএসবি প্রোটিন বলা হয়। এই বিশেষ প্রোটিন এখানে যুক্ত হয়ে যাতে ফার্দার বন্ডিং এবং ফার্দার উইন্ডিং না হয়, সেই জন্যই এখানে করা আছে। এবার দেখো, এই প্রান্তটা 3' প্রান্ত হলে এই প্রান্তটা 5', এই প্রান্তটা 3' হলে পরে এইটা প্রান্ত 5'। ডিএনএ রেপ্লিকেশন বলেছি আমি 5' থেকে 3'-এর দিকে যাবে, তাহলে 3' প্রান্তের উপর হবে। নিজের যদি 5' হয় তাহলে 3' প্রান্তের উপর হবে। এবং প্রথমেই এখানে শুরুতেই একটা আরএনএ প্রাইমার লাগবে, ছোট্ট আরএনএ প্রাইমার। এই ছোট্ট আরএনএ প্রাইমার লাগবে, তবেই ডিএনএ এখান থেকে শুরু করতে পারবে। এবং ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে বানাতে গেলে বা পরপর জুড়তে গেলে যে এনজাইমটা লাগে সেই এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এটাও আমি জানিয়েছি। তাহলে এইভাবে যে স্ট্যান্ডটার উপর থেকে সরাসরি এইভাবে হতে থাকবে তাকে বলে লিডিং স্ট্যান্ড, একটু আগে দিয়েছি আমি। এবং যেটা পরে হবে সেটা পরে না, মানে বাই ডিরেকশনাল, এই দিক থেকে হবে আর ওটা ওই দিক থেকে আসবে। এটা কন্টিনিউয়াস হবে, সেই জন্য এটাকে লিডিং স্ট্যান্ড বলা হয়। এটা ডিসকন্টিনিউয়াসলি হবে, এটাকে এই জন্য বলা হয় ল্যাগিং স্ট্যান্ড। তাহলে এইভাবে আরএনএ প্রাইমারের এখানে এবার ডিএনএ পলিমারেজ কাজ করবে এবং পরপর জি আসবে, এখানে হলে সি আসবে, এখানে এ আসবে, এখানে টি আসবে। এবার এই ল্যাগিং স্ট্র্যান্ডের কিন্তু বাই ডিরেকশনাল আগেই বলেছিলাম, এদের উল্টো দিক থেকে আসবে এবং এখানে আরএনএ প্রাইমারটা এখানে জুড়বে। সেই জন্যই ল্যাগিং স্ট্র্যান্ডে অনেকগুলো আরএনএ প্রাইমার প্রয়োজন হয়, লিডিং স্ট্র্যান্ডে একটি মাত্র আরএনএ প্রাইমার প্রয়োজন হয়। তাহলে এইটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ছাত্রীরা তোমরা একটু বই খোলো এবং এটা একটু মিলিয়ে নিও এবং খাতা খোলো, প্রয়োজন হলে নোট নিও। তাহলে এই অবধি হয়ে গেল। এখানে আবার একটি আরএনএ প্রাইমার জুড়ে এখানে এই ডিরেকশানে আসবে, সেই জন্য এটাকে বলা হয় বাই ডিরেকশন। তাহলে এখানে এ থাকলে এখানে টি হবে, এখানে টি থাকলে এখানে এ হবে, এখানে সি থাকলে এখানে জি হবে, এখানে জি থাকলে এখানে সি হবে, এখানে এ থাকলে এখানে টি হবে। যেই এরকম এইটুক অংশ গিয়ে শেষ হলো, আবার প্যাচ খুলে যাবে। এবং প্যাচ খুলে গিয়ে এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং এখানে অর্থাৎ ল্যাগিং স্ট্র্যান্ডে আরেকটি আরএনএ প্রাইমার এখানে জুড়বে এবং তারপর হতে থাকবে। এবং এই খণ্ডক ল্যাগিং স্ট্র্যান্ডে খণ্ডক ডিএনএ রেপ্লিকেশন হয় এবং এই খণ্ডকগুলোকে বলা হয়
ওকা, ঝাঁকি, খণ্ড, ফ্র্যাগমেন্ট, বিজ্ঞানীর নাম অনুসারে ওকাযোগী খণ্ডক। এইভাবে এখানে আবার পেঁচিয়ে ছিল, আবার এটা খুলে যাবে, খুলে গিয়ে আবার ওখানে এই লিডিং স্ট্যান্ডে কন্টিনিউয়াসলি হবে, ল্যাগিং স্ট্যান্ডে আবার আরএনএ প্রাইমার জুড়ে হবে। এইভাবে হতে 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 প্রোক্যারিওটের ক্ষেত্রে যখন একটা টার অঞ্চল আসে, টার্মিনাল অঞ্চল, সে অঞ্চলে এসে দুটো বিন্দু এসে মিলিত হবে এবং ডিএনএ রেপ্লিকেশন ওখানে শেষ হবে। কিন্তু এখানে ওকাযোগী ফ্র্যাগমেন্ট এবং আরএনএ প্রাইমারগুলোর কি হবে? আরএনএ প্রাইমারগুলো এবার আস্তে 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 এখানে নষ্ট হয়ে যাবে এনজাইমের সাহায্যে, এবং এখানে মেরামত করবে ডিএনএ পলিমারেজ 1। আমি বলেছিলাম ডিএনএ পলিমারেজ 1, যেটা কর্নব্যাক উৎসেচক নামে পরিচিত। কর্নবার্গ, বিজ্ঞানী কর্নবার্গের নাম অনুসারে এখানে এসে আবার রিপেয়ার করে দিবে। যত জায়গায় আরএনএ প্রাইমার আছে কর্নবার্গ উৎসেচক এসে সবগুলো জায়গায় রিপেয়ার করে দিবে এবং সেখানে ডিএনএ তন্তু তৈরি করবে। কিন্তু এই খণ্ডকগুলোকে আবার জুড়বে এক ধরনের এনজাইম আছে, ওকাযোগী খণ্ডকগুলোকে জুড়ে দিবে এক ধরনের এনজাইম আছে, তাকে বলা হয় লাইগেজ। এবং হয়ে যাওয়ার পর দুটো অপত্য ডিএনএ তৈরি হবে। এটা একটা অপত্য ডিএনএ তৈরি হবে, যে ডিএনএর একটি স্ট্র্যান্ড মাতৃ স্ট্র্যান্ড এবং একটি স্ট্র্যান্ড অপত্য স্ট্র্যান্ড হলো। আবার এই ডিএনএটার একটি স্ট্র্যান্ড মাতৃ স্ট্র্যান্ড, এই একটি স্ট্র্যান্ড অপত্য স্ট্র্যান্ড তৈরি হলো। এইভাবে একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হলো। এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়লাম, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া। এবার পড়ব ট্রান্সক্রিপশন, যার অর্থ কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া। এবং আমরা জানি 3 রকমের আরএনএ থাকে, টিআরএনএ, আরআরএনএ এবং এমআরএনএ। তিনটেই কিন্তু প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান। এই ডিএনএ থেকে আরএনএ যখন তৈরি হয়, তোমরা জানো ডিএনএ দ্বিতন্ত্রী কিন্তু আরএনএ একতন্ত্রী। কিন্তু এখান থেকে যে আরএনএটা তৈরি হবে, আরএনএ কিন্তু একতন্ত্রী। তাহলে দ্বিতন্ত্রী থেকে আরএনএ তন্ত্রী একতন্ত্রী হওয়া সময় দুটো ডিএনএ স্ট্র্যান্ডের প্রয়োজন নাই, একটি ডিএনএ স্ট্র্যান্ড দরকার, এবং সেই ডিএনএটার নাম হচ্ছে টেমপ্লেট ডিএনএ স্ট্র্যান্ড। সেই জন্য একটা ডিএনএ টেমপ্লেট লাগবে, একটা ছাঁচ লাগবে, যার উপর আরএনএটা তৈরি হবে। অর্থাৎ ওই বার্তাটা, ওই স্ট্র্যান্ডের বার্তাটাই আরএনএ পাবে। 2 নম্বর, যে কোনো জায়গা থেকে শুরু হবে না, একটা প্রোমোটার অঞ্চল চাই। সেই প্রোমোটার অঞ্চলে আবার একটা ইনিশিয়েশন সাইট থাকবে, সেই প্রোমোটার অঞ্চলে একটা ইনিশিয়েশন সাইট থাকবে। ইনিশিয়েশন সাইট যেখান থেকেই শুরু হোক, তার ডান দিকে, অর্থাৎ ডান দিকে প্লাস ভাবে আমরা চিহ্নিত করি আর বাঁ দিকে আমরা মাইনাস হিসাবে চিহ্নিত করি। প্রোমোটার অঞ্চলের একটা যে কোনো জায়গা থেকে শুরু হবে, সেই জায়গাটার নাম হচ্ছে ইনিশিয়েশন সাইট। তার ডান দিকে আমরা প্লাস, অর্থাৎ আরএনএ যে রেপ্লিকেশন হচ্ছে, আরএনএ রেপ্লিকেশনটা 3' থেকে 5' থেকে 3' অভিমুখী। সেই 5' থেকে 3' অভিমুখী হলে তার 3' ওই দিকটা 3' হবে, 5 থেকে শুরু হবে, যেখান থেকেই শুরু হোক 5 থেকে শুরু হবে। এই দিকে হচ্ছে প্লাস বলবো আর এই দিকে হচ্ছে মাইনাস বলবো। এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ডাউন স্ট্রিম, এইদিকে ইংলিশে বলা হয় আপস্ট্রিম। এবার ডিএনএর জন্য, রেপ্লিকেশনের জন্য একটা ছাঁচ লাগলো, প্রোমোটার লাগবে। এবার প্রোমোটারগুলো অনেক রকমের হয়, যেখানে শুরু হবে, যেখান থেকেই শুরু হবে সেই প্রোমোটার প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এক রকমের হয়, ইউক্যারিওটিকের ক্ষেত্রে এক রকমের হয়। তাহলে এই দিকে, অর্থাৎ যেখান থেকে ইনিশিয়েশন হোক, তার 10 নম্বর জায়গায় -10 এবং -35-এ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দুটো প্রোমোটার থাকে। যেমন এখানে থাকবে এই অঞ্চলটার TA, TA, AT, এটা নন টেমপ্লেট স্ট্যান্ডের বেস সিকোয়েন্স, সেটা প্রোমোটার -10 পজিশনে থাকবে। এটা নাম প্রিবনাউ বক্স। এটার নাম প্রিবনাউ বক্স। 35 পজিশনে আরেকটি থাকবে, সেটা হচ্ছে নন টেমপ্লেট স্ট্যান্ডে TTGA-CA। এটা নন টেমপ্লেট স্ট্যান্ডের নিউক্লিওটাইড সিকোয়েন্স। 35 মাইনাস পজিশনে থাকবে, এটার নাম রেকগনিশন সাইট।
তাহলে একটা পেলাম প্রিবনাউ বক্স, একটা পেলাম রেকগনিশন সাইট। আবার প্রোক্যারিওটের ক্ষেত্রে এটা পেলেও ইউক্যারিওটের ক্ষেত্রে একটু অন্যরকম পাবো। এটা যদি ইনিশিয়েশন সাইট হয় -30 জায়গায় পাবো আমরা টাটা বক্স TA। এটা নন টেমপ্লেট স্ট্যান্ডের চিহ্ন বা নিউক্লিওটাইড বেস। আর একটা পাবো -8 CAAT ক্যাট বক্স। এটা টাটা বক্স, এটা ক্যাট বক্স, এটা পাবো -80 স্থানে। তাহলে এইরকম আমরা প্রোক্যারিওটের ক্ষেত্রে দুটো প্রোমোটার অঞ্চল পাবো, ইউক্যারিওটের ক্ষেত্রে দুটো প্রোমোটার অঞ্চল পাবো। সেই প্রোমোটার অঞ্চলে এসে ইনিশিয়েশন সাইটে আরএনএ পলিমার এসে জুড়বে। ডিএনএ রেপ্লিকেশনের সাথে আরএনএ এই ট্রান্সক্রিপশানের একটা তফাৎ হচ্ছে এই আরএনএ পলিমারেজের গঠন কীরকম। এই আরএনএ পলিমারেজ 6টা পলিপেপটাইড দিয়ে গঠিত, আলফা 2, বিটা ড্যাশ, ওমেগা আর হচ্ছে সিগমা। এখান থেকে সিগমা যদি বেরিয়ে যায় এটার নাম হচ্ছে হোলো এনজাইম। সিগমা বেরিয়ে গেলে বাকি অংশটার নাম হয়ে গেল কোর এনজাইম। তাহলে প্রথমে যখন প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ এসে জুড়বে তখন হোলো এনজাইম হিসাবে জুড়বে, এটার নাম হোলো এনজাইম। এই হোলো এনজাইম এসে জুড়ার পর এবার সিগমা ফ্যাক্টর এখান থেকে বেরিয়ে যাবে, কারণ সিগমা ফ্যাক্টর ইনিশিয়েশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। শুরুতে সিগমা ফ্যাক্টরের প্রয়োজন হয় এবং ডিএনএ আরএনএ পলিমারেজ যখনই আরএনএ তৈরির প্রক্রিয়া শুরু করে দিবে তখন কিন্তু সিগমা ফ্যাক্টর ওখান থেকে বিক্রিয়া থেকে সরে যাবে এবং তখন কোর এনজাইম অর্থাৎ দুটো আলফা, বিটা ড্যাশ, ওমেগা এরাই কিন্তু নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে রেডি করে দেবে বা ওখানে আরএনএ সংশ্লেষ করতে শুরু করবে। এবার আরএনএ পলিমারেজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আমরা ডিএনএ রেপ্লিকেশনের সাথে সেটাই পার্থক্য বলতে চাইছিলাম। ডিএনএ রেপ্লিকেশনে দেখা যাচ্ছে শূন্য স্থান থেকে ডিএনএ রেপ্লিকেশন ঘটে না ডিএনএ পলিমারেজ দ্বারা, সেখানে একটা আরএনএ প্রাইমার লাগে কিন্তু, এবং তার প্যাঁচ খোলার জন্য বিভিন্ন রকমের গাইডেজ এনজাইম, হেলিকেজ এনজাইম, এসএসবি প্রোটিন এইগুলোর প্রয়োজন হয়েছিল। কিন্তু এখানে আরএনএ পলিমারেজের একটা বিশেষ বৈশিষ্ট্য, ওর দুটো সাইট থাকে, একটা উইন্ডিং সাইট, একটা হচ্ছে রিউইন্ডিং সাইট। অর্থাৎ একবার নিজেই খুলবে, আনউইন্ডিং সাইট দিয়ে নিজে খুলবে, আবার রিওয়াইন্ড করে দিবে, অর্থাৎ নিজেই রিওয়াইন্ড করে দিবে। অর্থাৎ ওখানে যে প্যাঁচ খোলার জন্য বিভিন্ন এনজাইম ছিল সেখানে প্যাঁচ খোলার জন্য অন্য এনজাইম দরকার নাই, আরএনএ পলিমারেজ নিজেই প্যাঁচ খুলবে এবং সে নিজেই প্যাঁচ আবার পেঁচিয়ে দিবে। ওটাকে আনউইন্ডিং বলা হয় আর বা রিওয়াইন্ডিং বলা হয়। এবার আমরা দেখি কি করে শুরু হয়। ডিএনএ রেপ্লিকেশনের 3টে পর্যায় ছিল, একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা ইলংগেশন এবং একটা টার্মিনেশন। এই 3টে প্রক্রিয়ারই আমি বলে দিই 3টে ধাপ আছে। ইনিশিয়েশন, একটা হচ্ছে সম্প্রসারণ বা ইলংগেশন, আর একটা হচ্ছে টার্মিনেশন। এই 3টে ধাপের মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশনও 3টে ধাপের মাধ্যমে শুরু হয়েছে, ট্রান্সক্রিপশনও 3টে ধাপের মাধ্যমে সম্পন্ন হবে এবং ট্রান্সলেশনও 3টে ধাপের মাধ্যমে সম্পন্ন হবে। শুরুতে এবার কি হয় দেখা যাক। তাহলে শুরুতে একটা প্রোমোটার অঞ্চল যে কোনো একটা ডিএনএ স্ট্র্যান্ড টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ব্যবহৃত হবে, আগেই বলেছি। তাহলে ডিএনএ রেপ্লিকেশান হোক, আরএনএ ট্রান্সক্রিপশান হোক, সব 5' থেকে 3' অভিমুখে এর গঠনটা হবে, মানে যে নিউলি সিনথেসাইজ যে সংশ্লেষটা হবে সেটা 5' থেকে 3'। তাহলে 5' থেকে 3' হলে 3' স্ট্যান্ডটাকে টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে আমরা ব্যবহার করব, কিন্তু তার প্রোমোটার থাকবে নন টেমপ্লেট স্ট্যান্ডে, সেটা ক্যাট বক্স হোক, সেটা টাটা বক্স হোক, আগেও বলেছি, সেটা প্রিবনাউ বক্স হোক, সেটা রেকগনিশন সাইট হোক। প্রিবনাউ বক্স কি বলেছিলাম? TA AT
তাহলে এই অঞ্চল থেকে শুরু হবে এবং যেখান থেকে শুরু হবে সেটাকে আমরা ইনিশিয়েশন সাইট বলবো। তার এখানে আমি লিখলাম বটে, জায়গা নেই। এই ইনিশিয়েশন সাইটের -10 অংশে হচ্ছে এই সিকোয়েন্সটা থাকবে, যে সিকোয়েন্সের নাম হচ্ছে প্রিবনাউ বক্স, অথবা -35-এ থাকবে হচ্ছে রেকগনিশন সাইট GACA গ্যাকা। তাহলে এই দিককে বলবো আমরা আপস্ট্রিম মাইনাস অঞ্চলে, আর এই দিককে বলবো আমরা ডাউনস্ট্রিম। তাহলে এখান থেকে যদি শুরু হয় তাহলে এখানে RNA পলিমারেজ চলে আসবে। RNA পলিমারেজের কোন অংশটা আসবে? হলো এনজাইম অংশ। আলফা আলফা, দুটো আলফা, বিটা বিটা ড্যাশ, ওমেগা সিগমা ফ্যাক্টর। RNA পলিমারেজ এখানে এসে যুক্ত হবে। RNA পলিমারেজের দুটো বৈশিষ্ট্য আছে, আনউইন্ড করবে, রিওয়াইন্ড করবে, বলেছি আমি। তাহলে এখান থেকে যদি শুরু হয় তাহলে এখানে যা পজিশন থাকবে, অর্থাৎ TAGCT, মনে রাখবে RNA সিঙ্গেল স্ট্র্যান্ড এবং RNA-তে থাইমিন নামক নাইট্রোজেন বেস থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে যেখানে T হবে সেখানে ইউরাসিল হবে। তাহলে এখান থেকে যদি শুরু হয়, RNA পলিমারেজ আসলো, RNA পলিমারেজে এসে সিগমা ফ্যাক্টর স্টার্ট করে দিল। বাকিগুলো কি আছে? দুটো আলফা, বিটা বিটা ড্যাশ, ওমেগা আর হচ্ছে সিগমা। তাহলে শুরু করে দিল। তাহলে T থাকলে এখানে A হবে, A থাকলে এখানে U হবে, G থাকলে এখানে C হবে, C থাকলে এখানে G হবে। ইনিশিয়েশন স্টার্ট হয়ে গেছে। এবার এইভাবে ইলঙ্গেশন হবে, এইভাবে ইলঙ্গেশন হবে, বেশ ইলঙ্গেশন হবে। তাহলে যেটুকু অংশ হয়ে যাচ্ছে সেটুকু অংশ আবার রিওয়াইন্ড করে দেবে RNA পলিমারেজ। তাহলে এইটুকু আবার অংশ খুলে দিলাম, এইটুকু অংশ খুলে দিলাম। তাহলে এখানে যা থাকবে, অর্থাৎ এখানে C থাকলে এখানে G হবে, এখানে A থাকলে এখানে U হবে, এখানে T থাকলে এখানে A হবে, এখানে C থাকলে এখানে G হবে, এখানে T থাকলে এখানে A হবে। এটা ইলঙ্গেশন চলবে। এবার একটা টার্মিনেটার ফ্যাক্টর, যাকে বলে রো ফ্যাক্টর। তাহলে তিনটে তার পর্যায়ে আছে। ইনিশিয়েশন হয়ে গেল, ইলঙ্গেশন এইভাবে চলতে থাকবে, সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে, RNA পলিমারেজ এই সিনথেসিসটা করতে থাকবে, এবং তারপরে হচ্ছে টার্মিনেশন আসবে। টার্মিনেশনের জন্য একটা ফ্যাক্টর আছে রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর ছাড়াও হতে পারে, রো ফ্যাক্টর ছাড়াও হতে পারে। তাহলে যেখানে এবার আস্তে 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 দেখা যাবে এই RNA-টা একটা হেয়ারপিন টাইপের হয়ে যাবে, হেয়ারপিন, এরকম একটা লুপ টাইপের হয়ে যাবে, তাকে বলে হেয়ারপিন। এবং হেয়ারপিনে GC আধিক্য থাকে, GC ইনভার্টেড এইভাবে ফ্যাশনে সিকোয়েন্সে থাকবে, CG GC এইভাবে ইনভার্টেড ফ্যাশনে থাকবে, এবং A যুক্ত, পলি A যুক্ত এখানে A সিকোয়েন্সটা থাকবে। এবং তখন এই হেয়ারপিন দেখে এই RNA পলিমারেজ চিনতে পারবে না। চিনতে না পারলে তখন রো ফ্যাক্টর এসে, এই রো ফ্যাক্টর এসে RNA পলিমারেজ অর্থাৎ এই চেনটাকে ভেঙে দিবে। ভেঙে দিলে এটা নিউলি সিনথেসাইজড চেন হয়ে গেল। রো ফ্যাক্টর ছাড়াও হতে পারে, সেখানে পলি ইউ থাকবে, শেষে এখানে পলি ইউ থাকবে, এখন এখানে এসে ভেঙে দিবে এবং এখানে নিউলি সিনথেসাইজড RNA A U C G G U A A G A। এখানে একটা জিনিস বলার প্রয়োজন আছে, এ নিউলি সিনথেসাইজড RNA এটা যদি mRNA হয় তাহলে DNA এর সরাসরি বার্তা পাবে। DNA এর সরাসরি বার্তা, কিসের বার্তা? পলিপেপটাইড তৈরির যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের বার্তা দিয়ে দিবে। এবং সেই বার্তাটা mRNA-র পর 3টে করে নিউক্লিওটাইডে একটা করে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের বার্তা আছে, 3টে করে নিউক্লিওটাইডে, এবং সেটাকে কোডন বলা হয়, ট্রিপলেট কোডন। একটু পরেই আমরা পড়ব, ট্রান্সলেশনে সেটা পড়ব। এবার নিউলি সিনথেসাইজড RNA প্রোক্যারিওটের ক্ষেত্রে হলে অসুবিধা নাই, এটাই mRNA হিসেবে ব্যবহৃত হবে। ইউক্যারিওটের ক্ষেত্রে এটাকে আমরা হেটেরোজেনাস নিউক্লিয়াস RNA বা HNRNA বলি।
এর মধ্যে কিছু অংশ কোডিং থাকে, কিছু নন কোডিং থাকে, এবং কোডিং অংশগুলো থেকে যাবে, নন কোডিং অংশটাকে বেরিয়ে যাবে, এবং এই জন্য এটা বলে স্প্লাইসিং বলা হয়। নন কোডিং অংশকে বলা হয় ইন্ট্রন, কোডিং অংশকে বলা হয় এক্সন। এই মধ্যেরটা এইটা স্প্লাইস করে বাদ চলে যাবে, বাদ চলে গিয়ে এবং কোডিং জোনগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। এবং এমআরএনএতে সেই জন্য কোনো নন কোডিং অংশ থাকবে না। ইউক্যারিওটের ক্ষেত্রে এই স্প্লাইসিংটা হয়, কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে কোনো স্প্লাইসিং হয় না। তাহলে এইভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো। এবার আমরা যাব ট্রান্সক্রিপশনের পর আমরা ট্রান্সলেশন আসছি। ট্রান্সলেশন মানে এমআরএনএ, ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষ, অর্থাৎ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড অনুযায়ী প্রোটিন সংশ্লেষ। সে অ্যামাইনো অ্যাসিডের সাংকেতিক চিহ্নগুলো, অর্থাৎ সে অ্যামাইনো অ্যাসিডের জন্য আণবিক সজ্জা বা বার্তা, সেটা ডিএনএ এমআরএনএকে দিয়ে দিয়েছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে। কিন্তু সেই বার্তাগুলো কি, সেটা এমআরএনএর উপর লেখা আছে 3টে কোডন অনুযায়ী, এবং সেটাকেই বলা হয় জেনেটিক কোড। তাহলে জেনেটিক কোড হলো এমআরএনএর উপর সজ্জিত, জেনেটিক কোড হলো এমআরএনএর উপর সজ্জিত ডিএনএর বার্তা, এমআরএনএর উপর সজ্জিত 3টে নিউক্লিওটাইড সিকোয়েন্স, যা একটি অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে বা চিহ্নিত করে, তাই হচ্ছে জেনেটিক কোড। সেই জেনেটিক কোডের সামগ্রিক রূপটাকে বলা হয় জেনেটিক কোডের ডিকশনারি অফ জেনেটিক কোড বা জেনেটিক কোডের অভিধান। সেখানে আমরা একটা সজ্জা পাই। প্রকৃতিতে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে। যত প্রোটিন কোষে উৎপন্ন হয় ডিএনএর বার্তা মাধ্যমে, ওই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়েই, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে, 20টা অ্যামাইনো অ্যাসিড নয়, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে, এবং সেই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন রকমভাবে, কোনোটা বেশি থাকে, কোনোটা কম থাকে, 20টা নাও থাকতে পারে, 8টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 15টা থাকতে পারে। সেইভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো চিহ্নিত হয় এই এমআরএনএর বার্তার মাধ্যমে, যেটা ডিএনএ দিয়েছে এমআরএনএকে, এবং সেটা জেনেটিক কোডের মাধ্যমে আমরা জানতে পারি। বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা এবং নিরেনবার্গ এটা আবিষ্কার করেছিলেন। এটা 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টে বেস সিকোয়েন্স আছে, অর্থাৎ ইউসিএজি ইউ কী করে তৈরি করে, এটা শর্টকাট পদ্ধতি, আমি অল্প একটু দেখাচ্ছি, সময় নাই। এটা ফার্স্ট লেটার, এটা সেকেন্ড লেটার, এটা থার্ড লেটার। একটা ফার্স্ট লেটার নেবে, একটা সেকেন্ড লেটার নেবে, একটা থার্ড। ফার্স্ট লেটার ইউ নিলাম, সেকেন্ড লেটার ইউ নিলাম, থার্ড লেটার ইউ। ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার সি। ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার এ। ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার জি। এইভাবে প্রত্যেকটি তোমরা বাড়িতে করবে বা বইয়ের সাথে মিলিয়ে নেবে। এখানে বিভিন্ন রকমের সূচিত হয়, ফিনাইল অ্যালানিন, সেরাইন, ট্রিপ্টোফ্যান, এটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, এরকম সূচিত হয়। এখানে ইউএজি আর ইউজিএ একটু পরে বলছি, স্টপ কোডন। এই জেনেটিক কোডের কতগুলো বৈশিষ্ট্য আছে। জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো কী কী? জেনেটিক কোড ট্রিপলেট, আমি আগেই বলেছি, 3টে নিউক্লিওটাইড সিকোয়েন্স হচ্ছে একটা জেনেটিক কোড। জেনেটিক কোড কমালেস, এখানে কোনো বিরতি থাকবে না, পরপর নিউক্লিওটাইডগুলো জেনেটিক কোড হিসাবে ব্যবহৃত হবে। জেনেটিক কোড ওভারল্যাপিং, অর্থাৎ ধরো ইউ, এবার এই ইউটাকে দিয়ে আরেকটি কোড ইউসিএ, তা হবে না, অর্থাৎ এটা ওভারল্যাপিং হবে না। 3টে কোড আলাদা, এখানে 3টে কোড আলাদা। এটা নন অ্যাম্বিগুয়াস এবং ডিজেনারেট, দুটো পারস্পরিক বিপরীত কথা। আমাদের 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, কিন্তু আমাদের জেনেটিক কোড দেখা যাচ্ছে 64টা, তার মধ্যে 3টে হচ্ছে স্টপ কোডন। 3টে স্টপ কোডনের মধ্যে কি কি? একটা ইউএএ, এজি আর ইউজিএ, 3টে স্টপ কোডন। বাকি থাকলো 61টা কোডন, তার মধ্যে একটা স্টার্টিং কোডন, যেমন এইউজি, এটা হচ্ছে স্টার্টিং কোডন। এই এইউজি আর ট্রিপ্টোফ্যান ছাড়া বাকি সব অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন আছে।
একটা করে কোডন যদি প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের জন্য ব্যবহৃত তাহলে 20 রকমের লাগতো, তার বেশি লাগতো না। কিন্তু আমাদের স্টপ কোডন ছাড়া 61 রকমের কোডন আছে, তাহলে বাকি অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন ব্যবহৃত হতে পারে। সেটাকে বলে ডিজেনারেট। নন অ্যাম্বিগুয়াস তার উল্টোটা, অর্থাৎ একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কখনোই সূচিত করবে না। জেনেটিক কোড ইউনিভার্সাল, মোটামুটি এই কোডনগুলো সবার ক্ষেত্রে, কিছু এক্সেপশন ছাড়া সবার ক্ষেত্রেই এই কোডনগুলো ব্যবহৃত হয়। কিছু এক্সেপশন আছে, এবং মিথিওনাইন এবং ট্রিপ্টোফ্যান এরা শুধু সিঙ্গেল কোড দ্বারা চিহ্নিত, বাকি সবাই একাধিক কোড দ্বারা চিহ্নিত। এই হচ্ছে জেনেটিক কোড হলো। এই জেনেটিক কোডের এমআরএনএর উপর সজ্জা রীতি অনুযায়ী আমি এখন ট্রান্সলেশন তোমাদের পড়াবো। তাহলে তোমরা জেনেটিক কোড দেখলে এবার সেই অনুযায়ী ট্রান্সলেশন হবে। এবার ট্রান্সলেশনের জন্য কি কি প্রয়োজনীয় জিনিস, তাহলে ট্রান্সলেশনের জন্য প্রথম প্রয়োজনীয় জিনিস হচ্ছে এমআরএনএ, যার উপর বার্তা আছে। ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় জিনিস টিআরএনএ। এমআরএনএর বার্তা অনুযায়ী টিআরএনএ উৎসেচকগুলোকে প্রোটিন সংশ্লেষের কাছে আসবে। ট্রান্সলেশনের জন্য প্রয়োজন রাইবোজোম। এই রাইবোজোমগুলো অ্যাকচুয়ালি প্রোটিন সংশ্লেষের কারখানা, এই রাইবোজোমের উপরই প্রোটিন সংশ্লেষ হয়। ট্রান্সলেশনের জন্য র মেটেরিয়াল লাগবে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো ট্রান্সলেশনের জন্য র মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া বিভিন্ন রকমের উৎসেচক এনজাইম, যেমন খুব বিখ্যাত এনজাইম অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এবং পেপটিডাল ট্রান্সফারেজ, এই দুটো খুব জরুরি। এছাড়া বিভিন্ন রকমের এনার্জি প্রডিউসিং এটিপি জিটিপি লাগবে। এছাড়া অ্যামাইনো অ্যাসিড এনজাইম, আরও বিভিন্ন রকমের এনজাইম লাগবে। আর কিছু তিনটে যেমন এর পর্যায় আছে, ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন, তার জন্য প্রোটিন ফ্যাক্টর লাগবে। ইনিশিয়েশনকে বলি আমরা ইনিশিয়েশন ফ্যাক্টর 1, ইনিশিয়েশন ফ্যাক্টর 2, ইনিশিয়েশন ফ্যাক্টর 3, এটা সূচনার জন্য লাগবে। তেমনি সম্প্রসারণ, ওটাকে বলি আমরা ইলংগেশন ফ্যাক্টর, এটাকে 2 বলি। ইলংগেশন ফ্যাক্টর টস বলি, ইলংগেশন ফ্যাক্টর জি বলি, এরকম লাগবে। এছাড়া টার্মিনেটিং ফ্যাক্টর TF1, TF2, TF3। প্রোক্যারিওটের ক্ষেত্রে এগুলো হয়, ইউক্যারিওটের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি করে ইনিশিয়েশন ফ্যাক্টর, ইলংগেশন ফ্যাক্টর এবং টার্মিনেশন ফ্যাক্টর থাকে। এবার শুরুতে আমরা যাব ইনিশিয়েশন বা সূচনায়। ইনিশিয়েশন বা সূচনায় প্রথমে কি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো চার্জড হয়। প্রথমে অ্যামাইনো অ্যাসিডগুলো একটু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে চার্জ করতে হয়। অ্যামাইনো অ্যাসিডকে আমি এ হিসাবে লিখছি। অ্যামাইনো অ্যাসিড এবার এনার্জি দ্বারা চার্জড হয়ে অ্যামাইনো অ্যাসিড AMP কমপ্লেক্স গঠন করে। এই যে উৎসেচকটা বা এনজাইমটা, এই এনজাইমটার নামই বলেছিলাম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এই এনজাইমটা অ্যামাইনো অ্যাসিডকে এবার চার্জ করে দিবে, সক্রিয় করে দিবে। এবার এই সক্রিয় অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর সাথে জুড়ে যাবে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড AMP যে চার্জড অ্যামাইনো অ্যাসিড এবার টিআরএনএর সাথে জুড়ে এবার টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ চার্জিং টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড এটা তৈরি হয়ে গেল। এবং এখানেও যে উৎসেচকটি প্রয়োজন হবে সেই উৎসেচকটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। দিয়ে এই অ্যামাইনো অ্যাসিড চার্জ টিআরএনএ এবার প্রত্যেকটি যত রকমের, একটা প্রোটিন তৈরি করতে গেলে যত রকমের অ্যামাইনো অ্যাসিড দরকার, প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ দ্বারা চার্জড হয়ে গেল। তোমরা আগে জানো
টিআরএনএতে আগের দিন আমি পড়েছি এটা, টিআরএনএতে একটা অ্যান্টিকোডন লুপ থাকবে, অর্থাৎ এখানে যদি ইউ 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 থাকে তাহলে এখানে থাকবে এ এ এ, অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে এই চিহ্ন দ্বারা চিহ্নিত হয়ে, এবং সেখানে 3' পজিশানে এই জিনিসটা জুড়ে যাবে। এই অ্যামাইনো অ্যাসিডটা অ্যাটাচমেন্ট সাইট বলা হয়, 3' পজিশনকে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট থাকে, এবং প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডকে এইরকম টিআরএনএ চিনে চিনে কীভাবে চিনবে না, এমআরএনএর অ্যান্টিকোডন দেওয়া থাকবে। আমি আগের দিন নোটক আলোচনা করেছিলাম, এর জাস্ট উল্টো রিভার্স থাকবে হচ্ছে এর অ্যান্টিকোডন সাইডে, এই অনুযায়ী তারা নিয়ে আসবে। তাহলে এই ধাপটা প্রথমে হলো সূচনাতে অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণ এবং চার্জড টিআরএনএ গঠন। এরপরে আমরা তাহলে এবার চার্জ হয়ে গেল, এবার ইনিশিয়েশনে কি হবে? ইনিশিয়েশনে প্রথমে ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হবে। ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করার জন্য ইনিশিয়েশন ফ্যাক্টর যেগুলো আগে লিখিয়ে দিয়েছিলাম সেগুলো প্রয়োজন হবে। ইনিশিয়েশনে প্রথমে এমআরএনএর এসে রাইবোজোমের সাথে জুড়বে। রাইবোজোমের ছোট অংশ, এটা একটা এ সাইট থাকে, পি সাইট থাকে, অর্থাৎ ছোট ইউনিট। এবার এখানে এমআরএনএ এসে এমনভাবে বসবে যাতে এইউজিটা পি সাইটে থাকে, এবং তারপরে এখানে যে আসবে একটা অ্যামাইনো অ্যাসিড এখানে এসে জুড়বে, যা থাকবে সেটাই সেই সিকোয়েন্স অনুযায়ী। এইবার এটাকে বলা হয় এমআরএনএ রাইবোজোম কমপ্লেক্স। এই এইউজি মানে মিথোনাইন, তাহলে যেভাবে দেখিয়েছিলাম এখানে মিথোনাইনকে নিয়ে আসবে, সেই মিথোনাইন চার্জ মিথোনাইনকে বলা হয় এফ মেট টিআরএনএ। তাহলে এফ মেট টিআরএনএ মানে ওই চার্জ টিআরএনটাকে মিথোনাইনটাকে নিয়ে এসে এইউজি অনুযায়ী মিথোনাইন তোমরা ডিকশনারিতে দেখতে পাচ্ছ, সেটা এসে পি সাইডে বসিয়ে দেবে। এবারে বড় কমপ্লেক্সটা অর্থাৎ বড় এককটা এসে জুড়বে। বড় এককের 3টে স্থান আছে, এ সাইট, পি সাইট, আর এটা হচ্ছে এক্সিট সাইট। তাহলে এফ মেট টিআরএনএ বসলো পি সাইডে। এবার এখানে একটা অ্যামাইনো অ্যাসিড বসবে, ধরলাম অ্যালানিন। এখানে যা আছে সেই অনুযায়ী ধরলাম এখানে অ্যালানিন আসলো, অ্যালা টিআরএনএ এসে বসলো। এটা হচ্ছে শুরু। এবার ইলঙ্গেশন কি করে হবে? ইলঙ্গেশন এবার একটা ঘর ট্রিপলেট কোডন রাইবোজোম সরে যাবে। ধরো এখানে ইউসিএ আছে, এই একটা ঘর সরে যাবে। এবার ইউসি এর জন্য যে অ্যামাইনো অ্যাসিড, সে অ্যামাইনো অ্যাসিড এখানে জুড়ে, তাহলে এখানে এসে বসবে। আর এটা এফ মেটটা এবার চলে যাবে পাশের ই সাইটে, তাহলে মিথোনাইন মেটটা এখানে চলে গেল। এবার ধরলাম অ্যালা এসে এখানে জুড়ে গেল অ্যালানিন, এখানে পেপটিডাল ট্রান্সফারে শেষে জুড়ে যাবে। তাহলে এটা ছিল পি সাইট, এটা হচ্ছে এ সাইট, এটা এক্সিট সাইট। এবার এখানে এসে ধরলাম এই অনুযায়ী যদি চলে আসে, সেরাইন চলে আসলো। এবার এসে এই পেপটিডাল সাইটে এসে টিআরএনএগুলো কিন্তু সব বেরিয়ে যাবে, টিআরএনএ এক্সিট সাইট দিয়ে সব বেরিয়ে যাবে, টিআরএনএগুলো এক্সিট সাইট দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে হতে 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 টার্মিনেশন আসবে। ধরলাম মিথিওনাইন, অ্যালানিন, সেরাইন, সিস্টিন, এরকম অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পরপর জুড়ে যাচ্ছে। তাহলে ই সাইড দিয়ে বেরিয়ে যাবে, পি সাইডে এসে জুড়বে, আর প্রত্যেকটি স্টেপে একটা করে ঘর এমআরএনএর 3টে টেপলেট কোডন, সেই 3টে কোডন অনুযায়ী এক ঘর সরে যাবে। এটাকে বলা হয় ট্রান্সলোকেশন। তাহলে করতে 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 এদিকে আসছে অ্যামাইনো অ্যাসিড, আসছে অ্যামাইনো অ্যাসিড আসছে, আর এই দিক দিয়ে টিআরএনএ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে অনেক অ্যামাইনো অ্যাসিডের একটা পলিপেপটাইড চেন তৈরি হলো। এবং টার্মিনেশন ফ্যাক্টর কখন কাজ করবে? টার্মিনেশন ফ্যাক্টর কাজ করবে যখন স্টপ কোডন পাবে, অর্থাৎ ইউএএ বা ইউজিএ বা ইউএজি, এই 3টের যদি একটা কোডন এখানে এমআরএনএর উপর থাকে, তখন কিন্তু এনজাইম আর এখানে কাজ করবে না।
তখন এখানে স্টপ কোডন এটাকে বলি আমরা, তখন টার্মিনেটিং ফ্যাক্টর এসে এই স্টপ কোডন এসে পলিপেপটাইড সিনথেসিস যেটা আর একটা মুহূর্ত আর এগোবে না, তখন ওখানে টার্মিনেশন ফ্যাক্টর এসে রাইবোজোম এমআরএনএকে সব আলাদা করে দিবে এবং পলিপেপটাইড সিকোয়েন্স তখন কোষের মধ্যে উৎপন্ন হবে। তাহলে আমরা শেষ করেছি সেন্ট্রাল ডগমার যে তিনটে ধাপ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এবার আমরা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, অর্থাৎ কোষের মধ্যে যে জিনগুলো প্রকাশিত হয় এবং তার প্রকাশ এনজাইম গঠনের মাধ্যমে। দেখা যাচ্ছে সব জিন সব সময় একই রকম অবিরামভাবে কাজ করে না, কিছু জিন অবিরামভাবে কাজ করে আর কিছু জিন তার নিয়ন্ত্রণ আছে, রেগুলেশন আছে, সব সময়ের জন্য কাজ করে না, সুইচ অন সুইচ অফ প্রক্রিয়া। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কোষের মধ্যে যেমন শ্বসনের জন্য প্রয়োজনীয় জিন সব সময়ের জন্য কাজ করছে, কারণ নাহলে পরে শক্তি উৎপাদন হবে না। কিন্তু অনেক জিন আছে যেগুলোকে আমরা প্রয়োজনে দেখি কাজ করে। সেটা প্রথম এই ধারণাটা আমাদের দিয়েছিল জ্যাকব এবং মোনাড ল্যাক অপারেশনের মাধ্যমে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশনকে প্রথম ব্যাখ্যা করেছিলেন। ল্যাক অপারেশন কথাটার অর্থ হচ্ছে ল্যাকটোজ অপারেশন। উনি ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে এরকম ল্যাকটোজ দিয়ে দেখেছিলেন যে ল্যাকটোজ দিলে জিন কাজ করে, ল্যাকটোজ না থাকলে জিন কাজ করে না। সেই অপারেশন কনসেপ্টের তাহলে যে জিনগুলো আমরা একটু বলে নিই, যে জিনগুলো সবসময় কাজ করে তাদেরকে বলি আমরা কনস্টিটিউটিভ জিন, আর যে জিনগুলো সবসময়ের জন্য কাজ করে না, মানে তার রেগুলেশন আছে, নিয়ন্ত্রণ আছে, সেইগুলোকে বলা হয় রেগুলেটরি জিন। তো এই রকম ল্যাক অপারেশন এর মাধ্যমে উনি ল্যাক অপারেশনের চারটে গাঠনিক উপাদান উনি ব্যাখ্যা করেছিলেন। একটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, একটা হচ্ছে অপারেটর জিন, একটা হচ্ছে প্রোমোটার জিন, আর একটা হচ্ছে রেগুলেটর জিন। অর্থাৎ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে উনি একই সাথে ব্যাখ্যা করেছিলেন। এমআরএনএ তখনই সৃষ্টি হবে যদি ইন্ডিউসার থাকে। বলেছিলেন যে প্রয়োজনে ইন্ডিউসেবল, এইগুলো জিনকে বলা হয়েছিল ইন্ডিউসেবল জিন। ইন্ডিউসার থাকলে কাজ হবে, এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, ইন্ডিউসার না থাকলে হবে না। এটা একটা মডেলের সাহায্যে উনি ব্যাখ্যা করেছিলেন। ল্যাক অপারেশনের তিনটে স্ট্রাকচারাল জিনকে উনি বলেছিলেন, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। ল্যাক জেডের জন্য যে এমআরএনএ তৈরি হবে সেটা বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচক তৈরি হবে। ওয়াইয়ের জন্য যেটা হবে সেটা হচ্ছে পারমিয়েজ নামক এনজাইম হবে, এবং এর জন্য যে এমআরএনএ তৈরি হবে সেটা হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ এনজাইমের জন্য উৎপন্ন হবে। তো এই এমআরএনএগুলো উৎপন্ন হবে তখনই যখন অপারেটর নামে একটা জিন আছে, এই অপারেটর জিন যদি সেটা কার্যকরী হয়। অপারেটর জিন কার্যকরী হবে তখনই এই ইউনিটের দূরে অবস্থান একটা রেগুলেটরি জিন, এটাকে আই জিন বলা হয়। রেগুলেটরি জিনের কাজ হচ্ছে একটা রিপ্রেসার প্রোটিন তৈরি করে। এই রিপ্রেসার প্রোটিনটা কি করে, এই অপারেটর অংশে গিয়ে, অপারেটর জোনে গিয়ে এই অপারেশনটাকে আটকে দেয়, এবং সেই জন্য আরএনএ পলিমারেজ এসে প্রোমোটার অংশে অবস্থান করতে পারে না বা যুক্ত হতে পারে না। তোমরা ট্রান্সক্রিপশানে দেখলে যে এমআরএনএ তৈরির সময় বা আরএনএ তৈরির সময় প্রোমোটার অংশের একটা বিরাট ভূমিকা আছে, এবং সেই প্রোমোটার অংশে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হলে তবেই কিন্তু ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হবে। এই কিছু জিনের নিয়ন্ত্রণ এই অপারেটর করছে, বাকি জিনগুলোর করে না, তার সব সময়ের জন্য হয়। সেই জন্য অপারেটর লেখার জন্য তোমরা ভাবতে পারো যে তাহলে এই অপারেটরের ভূমিকা কী। অর্থাৎ অপারেটরইটা নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণটা এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণটাতে বাধা দেয় হচ্ছে রিপ্রেসার প্রোটিন, সেই জন্য এটাকে নেগেটিভ কন্ট্রোল বলা হয়। কিন্তু ল্যাক অপারেশনের মানে ল্যাকটোজ অপারেশনের মাধ্যমে জ্যাকব এবং মোনাড দেখিয়েছে যে ল্যাকটোজ যদি দেওয়া হয়, ল্যাকটোজ ভাঙার জন্য দরকার যে বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ
সেটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই অপারেশনটা চলবে বা এই জিনের অ্যাকশনটা চলবে। তাহলে রিপ্রেসার প্রোটিন না হলে পরে অপারেটরে গিয়ে আটকে থাকে এবং সেই জন্যই প্রোমোটার অংশে আরএনএ পলিমারেজ এসে কাজ করতে পারে না। এবার আরেকটি, তাহলে এটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল। এবার ইনডিউসিং কী করে হচ্ছে দেখাই আমরা। তাহলে এবার যদি কোষে যদি এবার ইনডিউসার হিসাবে ল্যাকটোজ দেওয়া যায়, ল্যাকটোজ রিপ্রেসার প্রোটিনের সাথে যুক্ত হয়। রিপ্রেসার প্রোটিনের দুটো স্থান আছে, একটা অপারেটর এর সাথে যুক্ত হওয়া, একটা হচ্ছে সাবস্ট্রেটের সাথে যুক্ত হওয়া। এবার রিপ্রেসার কি করছে, ল্যাকটোজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে বা ল্যাকটোজ রিপ্রেসারকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। তাহলে আরএনএ পলিমারেজ এসে প্রোমোটার অংশে যুক্ত হচ্ছে এবং তখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়া চলছে। অর্থাৎ ল্যাক জেড এমআরএনএ তৈরি করতে পারছে, ল্যাক ওয়াই এমআরএনএ তৈরি করতে পারছে এবং ল্যাক এ এমআরএনএ তৈরি করতে পারছে। এমআরএনএ তৈরি করতে পারলে পলিপেপটাইড তৈরি হবে, এমআরএনএ তৈরি করতে পারলে পলিপেপটাইড তৈরি হবে, এমআরএনএ পলিপেপটাইড তৈরি হবে। পলিপেপটাইড তৈরি হলে জিন উৎপন্ন হবে, জিন উৎপন্ন হলে এনজাইম উৎপন্ন হবে, এনজাইম উৎপন্ন হলে তাহলে কোষের কাজ হবে। সেই জন্য কোনো কোনো কোষের জিনের কাজ, কোনো কোনো কোষের না, কোনো কোনো জিনের, কোষের মধ্যে কোনো কোনো জিনের কাজ অবিরাম প্রক্রিয়ায় হচ্ছে, অবিচ্ছিন্ন প্রক্রিয়ায় হচ্ছে বা সবসময়ের জন্য হচ্ছে, তাদেরকে আমরা কনস্টিটিউটিভ জিন বলি। আর কোনো কোনো জিনের কাজ দেখছি নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে, তাদেরকে বলি আমরা তাদেরকে রিপ্রেসার জিন বা রিপ্রেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলি আমরা রিপ্রেশন প্রক্রিয়া। এবং সেখানে ইনডিউসার যদি দেওয়া যায় এবং ওই জিনগুলোকে ইনডিউসেবল জিন বলা হয়, অর্থাৎ ইনডিউসার পেলে তাহলে সেই জিনটা কাজ করবে। তাহলে ছাত্র বন্ধুরা, ছাত্র এবং ছাত্রী সবাইকে বলছি, সেন্ট্রাল ডগমা, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন তোমরা খুব ভালো করে বইয়ে পড়ো এবং বারংবার পড়ো। এটা একটু জটিল প্রক্রিয়া, বারংবার পড়লে সেই জোরগুলো তোমাদের রপ্ত হবে। এবং এই জেনেটিক্স বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের একটা সামান্য অংশ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং জিনোম প্রজেক্ট বাকি থাকলো, সেটা আমি পরবর্তী অংশে শেষ করব। ধন্যবাদ।